আজকে আমরা মূলত ৩টা কোর্স নিয়ে কথা বলবো। ৩টা কোর্সের ওরিয়েন্টেশন হবে আজকে। যে কোর্সগুলো সম্পর্কে আপনারা অলরেডি জানেন। একটা হলো আরএসসি পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম, যেটা নতুন করে শুরু হচ্ছে সেটা। দেন প্রিমিয়াম 4S কোর্স, যেটারও নতুন রুটিন শেয়ার করা হয়েছে। এটা পুরোটা আমি দেখিয়ে দিব। দেন যে এক্সাম ব্যাচ রয়েছে, যে আমাদের স্পেশাল এক্সাম ব্যাচ একটা আছে, যে 10,000 এক্সক্লুসিভ এমসিকিউ এক্সাম ব্যাচ। এই রুটিনটা অলরেডি প্রত্যেকটা কোর্সের আন্ডারে এগুলো আপলোড হয়ে গেছে। আপনারা যদি স্ব কোর্সে চলে যান, অর্থাৎ ওয়েবসাইটে যদি চলে যান, দেন ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি প্রত্যেকটা কোর্সের আন্ডারেই এই রুটিনটা দেখতে পাবেন। প্রত্যেকটা কোর্সের আন্ডারে যদি যান, নতুন রুটিন যেটা হয়েছে সেটা আপনারা ডিটেলস অ্যান্ড রুটিন থেকে এটা দেখতে পাবেন। এই পাশে এটা শো করছে এই রুটিনটা অলরেডি। ওকে, তাহলে আমি পুরোটা ডিসক্রাইব করব প্রত্যেকটা কোর্স সম্পর্কে। প্রথমে যদি আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের ব্যাপারে আমরা কথা বলি। আপনারা অলরেডি জেনেছেন যে এটাকে এই কোর্সেরই একজন স্টুডেন্ট এটা নামকরণ করেছিল বিসিএস প্রিলির রক্ষা কবচ হিসেবে। রক্ষা কবচ মিন্স যেটা আপনাকে প্রিলির ফেলের হাত থেকে রক্ষা করবে। অর্থাৎ আপনার বেসিক প্রস্তুতি যেরকম থাকুক না কেন, এরপরে এই বেসিকটাকে শক্ত করা, কনফিউশন দূর করার মাধ্যমে এক্সাম হলের উপযোগী করে আপনাকে তৈরি করার জন্য এই আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম। তো এটা যেহেতু সামনে আমাদের ৫১তম বিসিএস, অর্থাৎ ১০ম থেকে শুরু করে ৫০তম বিসিএস প্রিলির প্রশ্ন আমাদের হাতে রয়েছে। এই প্রশ্নগুলো সলভ করে আমরা এটার প্রস্তুতিটা আমরা গ্রহণ করব। আপনারা অলরেডি সেটা সম্পর্কে হয়তো জেনেছেন। তো এটার মেইন উদ্দেশ্যটা কিন্তু এটাই, যে আপনার প্রিলি উত্তীর্ণ হওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলা। তো যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে অনেক কিছুই আসলে দরকার হয়। ঠিক আছে? প্রশ্ন অ্যানালাইসিস করার দক্ষতা বাড়াতে হয়, কনফিউশন কমাতে হয়। পরীক্ষার হলে যে প্যাটার্নের প্রশ্নটা হচ্ছে সেগুলো কিভাবে ফেস করবেন সেটা জানতে হয়। তো সবকিছু কিন্তু এর মধ্যে থাকবে। এবার আসেন যে এই প্যাটার্নটা অলরেডি আপনি দেখেছেন যে সামান্য নাম্বারের জন্য অনেকে আছে যে বারবার প্রিলি ফেল করছেন। অনেকে কিছুক্ষণ আগে একজন স্টুডেন্ট আমাকে মেসেজ করেছেন, যিনি ৪৬তম বিসিএস প্রিলির রিটেন দিয়েছেন, রিটেনটা ফেল করেছেন। কিন্তু এরপর থেকে ৪৭এও তিনি উত্তীর্ণ হননি এবং ৫০ও তিনি খারাপ করেছেন। ঠিক আছে? তার জিজ্ঞাসা ছিল যে আমার হয়তোবা নতুন প্রশ্নে আমি কোপ আপ করতে পারছি না, যার কারণে আমার প্রিলিটা খারাপ হচ্ছে বা পাস করতে পারছি না। তো নতুন যে প্যাটার্নটা হচ্ছে, এই নতুন প্যাটার্নটা আমি ধরতে পারছি না। নতুন প্যাটার্নটা ধরার জন্য আমার কাছে পরামর্শ চেয়েছেন। তো নতুন প্যাটার্ন ধরেন আর যেটাই করেন না কেন, তার জন্য তো আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামটাই আপনার লাগবে। ঠিক আছে? যে গতানুগতিক প্রস্তুতি যেটা আছে, যে আপনারা পুরো প্যাটার্নে পড়ে দেখছেন যে হ্যাঁ, পুরোনো প্যাটার্নের কোনো কিছুই একদম বাদ দেওয়া যাবে না, ওগুলো রাখতে হবে। সাথে নতুন যে প্যাটার্ন ইন্ট্রোডিউস হচ্ছে, সেই প্যাটার্নে আপনাকে প্রস্তুতিটা রাখতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে। হয়তো দেখা যাচ্ছে যে আমরা একটা আশা নিয়ে যাই বা একটা আশঙ্কা নিয়েও আমরা পরীক্ষার হলে যাই। আশাটা থাকে এরকম যে হয়তোবা এবার আমার প্রশ্নগুলো আমার অনুকূলে থাকবে। এরকম একটা আশা থাকে। সাথে আশঙ্কাও থাকে যে পিএসসি আমাদের জন্য কি পরিমাণ বাস রেডি করে রেখেছে। এরকম একটা আশা মানে আশঙ্কা কিন্তু আশঙ্কাও কিন্তু তৈরি হয়ে যায়। তো যখন আমরা ১ম থেকে আবার প্রশ্ন সলভ করা শুরু করি ১ নম্বর থেকে শুরু করে, তখন ধীরে, ধীরে প্রশ্নের মধ্যে যদি আমরা ডিসক্রিপেন্সি পাই বা দেখা যাচ্ছে যে একটু কঠিন হয়েছে, অনেকে দেখা যাচ্ছে যে এক্সাম হলেই হতাশ হয়ে পড়ে যান। নতুন প্যাটার্নের প্রশ্ন দেখে খেই হারিয়ে ফেলেন ওখানেই। যে হয়তোবা তখনই ডিসিশন নিয়ে ফেলেন যে আমার দ্বারা এটাও হবে না। এরকম অনেকেই আছে। তো যার কারণে অনেকে হতাশা নিয়ে এক্সাম হল থেকে ফিরে আসেন। তো তাদের জন্য এখন আমরা বলতে পারি যে প্রস্তুতির প্যাটার্ন একদম পুরোপুরি চেঞ্জ না। আগের যে প্রস্তুতি ছিল তার সাথে আপনাকে নতুন ধরনের প্রস্তুতি যুক্ত করতে হবে। বিশেষ করে যারা মেইন কোর্সের পড়া পড়েছেন বা মেইন প্রস্তুতি নিয়েছেন, এর সাথে আপনাকে প্রস্তুতি প্যাটার্ন বদলানো বলতে আপনি বিগত বিসিএস কেন্দ্রিক প্রস্তুতিটা আপনাকে একবার কমপ্লিট করতে হবে। যেহেতু আমরা আরএসআই বলছি, তো আরএসআই এর পুনরূপটা অনেকেই জানতে চান। সেটা হচ্ছে রিলেটেড অ্যান্ড সাপ্লিমেন্টারি ইনফরমেশন। এটা মিলে আপনার সফলতাটা আসবে। তো এটা কি আমরা যেটা জানি, গতানুগতিকভাবে আমরা প্রশ্ন যে সলভ করি, ব্যাপারটা তো আসলে এরকম না যে ১০ম থেকে শুরু করে ৫০তম বিসিএস পর্যন্ত প্রশ্ন সলভ করলাম।
এটা শুধু সঠিক উত্তর মুখস্থ করাও না, প্রতিটি প্রশ্নের অপশনগুলোর একটা গভীর বিশ্লেষণ থাকবে এবং আনুষঙ্গিক তথ্য জানার মাধ্যমে আপনার বেসিকটা স্ট্রং হবে। ঠিক আছে? সাথে বিসিএস প্রিলি কোয়ালিফাই করার জন্য প্রয়োজনীয় যত দক্ষতা দরকার সব দক্ষতাই এই কোর্সে কিন্তু ডেভেলপ হয়। ঠিক আছে? একটা গ্র্যাজুয়ালি আপনি যখন দশম থেকে সামনে আগাইতে আগাইতে 50তম বিসিএস প্রিলি পর্যন্ত যাবেন, গ্র্যাজুয়ালি আপনার মধ্যে দক্ষতা কিন্তু ডেভেলপ হবে। এটা একদিনে কিন্তু হয় না। আপনি একা একা পড়লেও কিন্তু সেটা হবে না। ঠিক আছে? একা একা বই বা প্রশ্ন ব্যাংক পড়ে যে উপকার আপনি পাবেন তার চেয়ে এখানে প্রায় ৩-৪ গুণ বেশি উপকার পাবেন। তাহলে আরএসসি পদ্ধতিটা কেন আপনার এখন লাগবে? দেখা যাচ্ছে যে আমি শুরু থেকে কিন্তু ক্লেম করেছি, যখন দশম থেকে শুরু করে 34তম বিসিএস পর্যন্ত প্রথমে মানে সলভ করলাম, এরপর 35 থেকে শুরু করে যখন বাদ এগুলো সলভ করতে দেখলাম, একসময় দেখা গেল যে 40তম বিসিএস এর পরে প্রায় দেখা যাচ্ছে বিগত সালের প্রশ্নগুলো থেকে 50% মতো প্রশ্ন কিন্তু কমন পাওয়া যাচ্ছে। তো ঠিক তখন থেকেই কিন্তু আমিও মানে ক্লেম করা শুরু করলাম যে হ্যাঁ, বিগত সালের প্রশ্ন পড়েই কিন্তু 50% মতো প্রশ্ন কমন পাওয়া সম্ভব। তারপরে আমরা কয়েকটা বিসিএস আমরা ফলো করেছি, 47 ফলো করেছি, 46 ফলো করেছি, সর্বশেষ 50তম বিসিএসটা আমরা ফলো করলাম এবং আমরা দেখলাম যে 50তম বিসিএস এ কিছু বিষয় এসেছে যেগুলো একদম খুবই কমন সেন্স, বিশেষ করে নৈতিকতার জায়গাটুকু। এটাকে আমরা নৈতিকতার জায়গা থেকেও কমন দেখাতে পারি, আবার কমন সেন্স থেকেও দেখাতে পারি। এই সব কিছু মিলে কমন সেন্স এবং এই আরএসআই কোর্সে যে তথ্যগুলো পড়ানো হয়েছে সেই তথ্যগুলোর সাপেক্ষে 122টার মতো কিন্তু প্রশ্নের উত্তর করা সম্ভব হয়েছে বিগত সালের প্রশ্ন কেন্দ্রিক আরএসআই কোর্স যেটা আছে এটা থেকে। এমন না বিগত সালের প্রশ্ন পড়ে কমন পাওয়া যাবে, ইটস নট পসিবল। এটা এই কোর্সের মাহাত্ম্য। ওকে, 46-এ 107 প্লাস ছিল, 47-এও কিন্তু কঠিন প্রশ্ন হয়েছিল, তখন একটু কথা হয়েছিল যে এখানেও কি প্রশ্ন কমন পাওয়া সম্ভব হয়েছে কিনা। 101টা এটাও দেখিয়েছে। বিশেষ করে 50তম বিসিএস এর যেটা 122টা প্রশ্ন কমনের যে ক্লেম করেছে, এটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছে, আপনারা ভিডিও চেয়েছিলেন, প্রয়োজনে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে ক্লেম করা যেটা আছে সেটা যৌক্তিক না অযৌক্তিক ছিল, দেখলেই বুঝতে পারবেন। এবার যেহেতু প্রোগ্রাম যেটা শুরু হচ্ছে, যেহেতু আপনারা জানেন যে 50তম বিসিএস এর আগে একটা রুটিন দেওয়া ছিল শেষ করানোর জন্য, ঠিক এখন কিন্তু 51তমর শুরুতেই আমাকে এই প্রস্তুতিটা এবার নিতে হবে। এমন না যে আমার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি একদম 51তম বিসিএস প্রিলির আগে আগে গিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করলাম, সেটা কিন্তু আমার কোনো কাজই আসবে না। এই জন্য আমি এবার চেয়েছি যে আমার স্টুডেন্টরা যারা আছে তারা যেন এবার শুরু থেকে এই কাজটা করে, অন্ততপক্ষে যারা 50তম বিসিএস প্রিলি দিয়ে এসেছেন এবং কাছাকাছি নাম্বার পেয়েছেন, 90 আপ, হ্যাঁ, বা এরকম কিছু নাম্বার, প্রস্তুতি অনেক ভালো ছিল এরকম, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই সময়টাতে এসে আর কনফিডেন্স পাচ্ছেন না যে প্রিলি উত্তীর্ণ হবেন। তো তাদের জন্য তারা এখন থেকেই, যে রেজাল্ট হয়ে যাওয়ার পর পরেই, পজিটিভ হলে তো সে লিখিত প্রস্তুতি নিবে, আর নেগেটিভ হইলেই সে কিন্তু এই কোর্সে যুক্ত হয়ে যাবে। যারা কিনা প্রস্তুতি মোটামুটি ভালো নিয়েছিলেন, সামান্য নাম্বার জন্য উত্তীর্ণ হতে পারলেন না তারা। তো আপনারা জানেন যে এই কোর্সের মেয়াদ কিন্তু রাখা হয়েছে 2 বছর। তো 2 বছরের মধ্যে যতগুলো আপনি থাকাকালে যতগুলো পরীক্ষা হবে প্রিলি, ঠিক ততগুলোই কিন্তু সলভ আপনি পাবেন। যদি সামনে আপনার এই মেয়াদের মধ্যে ডেফিনেটলি 51তম বিসিএস ও পড়বে, সেটার সলভ আপনি তখন পেয়ে যাবেন। তাহলে দশম থেকে শুরু করে 50তম বিসিএস প্রিলির ব্যবচ্ছেদ সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার রিভিশন দেওয়ার সুযোগ। এটা কেন বলছি? কারণ আপনাকে এই কোর্সের মাধ্যমে কিন্তু রিভিশনটা হয়ে যাবে। কারণ খেয়াল করে দেখেন যে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বারবার প্রশ্ন হয়। এখানে প্রায় প্রশ্ন রয়েছে 5500টা। তার মধ্যে এরকম তো 1500টা প্রশ্ন এরকম আছে যে এগুলা একদম কমন টপিকগুলো থেকে বারবার আসছে। এই কমন টপিকগুলো বারবার পড়ার কারণে অনেক কিছু আছে যে এরকম আছে যে 7 থেকে 8 বার একটা টপিক আমাদের পড়া হয়েছে। তাহলে একটা সিঙ্গেল কোর্সের মধ্যে কোনো কোর্সে, বাংলাদেশের কোনো কোর্সে দেখাতে পারবেন যে সিঙ্গেল কোর্স চলাকালে আপনার একটা টপিক 7 থেকে 8 বার আপনাকে পড়ানো হয়েছে? এটা সম্ভব? এটা তো আমার মেইন কোর্সেও সম্ভব না, আমার অন্য কোর্সেও সম্ভব না। একমাত্র এই আরএসআই কোর্সেই সম্ভব যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনার মিনিমাম 3 থেকে 4 বার পড়ার সুযোগ আছে। কিছু কিছু প্রশ্ন 7 থেকে 8 বার, এর বেশি মানে রিভিশন করারও সুযোগ রয়েছে। যদি আপনি আমার মুখ থেকে এই কথাগুলো 7 থেকে 8 বার শুনে, একটা টপিক রিলেটেড কনফিউশন যদি আপনাকে 7 থেকে 8 বার রিভিশন করানো হয়, পড়ানো হয়, তো ডেফিনিটলি ওটা মাথায় স্থায়ীভাবে গেঁথে যায়। ওকে,
তাহলে এখন ভর্তি হয়ে কিন্তু ক্লাস এখনই শুরু করতে পারবেন চাইলে যে কোনো সময়। তারপরে এটা কিন্তু একটা রুটিন করা হয়েছে। যে রুটিনটা এখানে ফুললি এখানে আপলোড করা হয়েছে। এই যে এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে এটা, তারপরে এখানে রুটিনটা দেখানো হয়েছে। যেহেতু আমরা শুরু থেকে আমরা শুরু করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অনেকে জিজ্ঞেস করেন যে আমাকে ওইদিন ফোন দিয়েছিলেন এক স্টুডেন্ট ভর্তি হয়ে, যে স্যার আমি যেহেতু ভর্তি হয়েছি তাহলে আমি দশম থেকে শুরু করব না 50তম থেকেই শুরু করব, মানে শেষ থেকে। যদিও 50তম আমি ক্লাস এখনো নিইনি, লাইভ ক্লাস নিতে হবে সামনে। 49 পর্যন্ত ক্লাসগুলো সব রেকর্ডেড অবস্থায় আছে। এক্সকিউজ মি। তাহলে এখানে আমাদের কিন্তু দশম থেকেই শুরু করতে হবে, কোনোভাবেই শেষ দিক থেকে না। কারণ যেগুলো আমি হয়তো বা দেখা চলে গেল 15তম বিসিএস এ সলভ করেছি, ওটা আবার ওখান থেকে প্রশ্ন হয়েছে 17তম বিসিএস এ। তখন আমি বলেছি যে 15তম বিসিএস এটা আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে যদি আপনি 17তম ক্লাসটা যদি আগে করেন 15তম না করে, তাহলে কিন্তু এটা বুঝবেন না যে আমি আগের ক্লাসেও যে রেফারেন্স টেনেছি ওটা বুঝবেন না। এই জন্য আপনাকে দশম থেকেই শুরু করতে হবে, কারণ এগুলো আপনাকে ভিত্তি তৈরি করবে। এই প্রশ্ন সলভ করার যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নের বেসটা তৈরি করবে। ঠিক আছে? হুট করে যদি আপনি মনে হলো যে না ঢুকেই দেখি ৪৭ এর প্রশ্ন সলভ করাটা দেখি। হ্যাঁ, আপনি এমনি দেখতে পারেন, উদ্দেশ্য ছাড়া দেখতে পারেন। কিন্তু আপনাকে দেখতে হবে একদম পড়ার উদ্দেশ্যে শুরু করতে হবে দশম থেকেই। তাহলে এখান থেকে দশম থেকে শুরু করে 15তম বিসিএস এর প্রশ্ন সলভ হবে যখন, ১৬ থেকে ১৯ প্রত্যেকটারই কিন্তু এখানে যে এক্সাম দেওয়া আছে, হ্যাঁ? প্রায় ১০টার মতো এক্সাম হবে। এই যে দশম থেকে 15তম বিসিএস নিয়ে এখানে কিন্তু একটা পরীক্ষা আছে ২১শে ফেব্রুয়ারি, এখানে বলা আছে। ঠিক আছে? আর এটার কোন সময় থেকে কোন সময় প্রস্তুতি নিবেন সেটাও বলা আছে। মানে এটা সামারি এখানে বলা আছে। আর ওখানে ইন ডিটেইলস এর রুটিনটা দেওয়া আছে। যেটা কোর্সের মধ্যে আপনারা ঢুকলেই পেয়ে যাবেন। ওকে, সরি। তাহলে এখানে এইভাবে কিন্তু দেওয়া আছে। ১ম এ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে আপনাকে। এরপরে যখন যাচ্ছেন ধীরে, ধীরে ম্যাচিউর হচ্ছেন, ২১তম বিসিএস থেকে শুরু করে সেকেন্ড একটা ফেজ হিসেবে এটাকে চিন্তা করা হয়েছে। দশম থেকে শুরু করে ২০তম পর্যন্ত একটা ফেজ হিসেবে চিন্তা করা হয়েছে। এখানে ২ টা এক্সাম আছে। দেন এখানে এক্সাম ৩, ৪, ৫ এখান থেকে আবার ২১তম বিসিএস থেকে শুরু হচ্ছে। মানে ওইটা মানে এর ফেজ হিসেবে কল্পনা করা হয়েছে। তারপরে এখানে চলবে। আপনার ডেফিনিটলি ধীরে, ধীরে আগের চাইতে বিশ্লেষণ করার ক্ষমতাটা আরো বাড়তে থাকবে এখানে, এই সময়টাতে। এখানে ঈদুল ফিতরের ছুটিও রয়েছে এই সময়টাতে। দেন যখন আমরা চিন্তা করব যে রিসেন্ট প্রশ্ন মানে প্যাটার্ন যেগুলো হয়েছে। একদম রিসেন্ট বলতে একদম রিসেন্ট না। এটা আমরা ধরবো একদম যখন আমাদের ২০০ মার্কের সিলেবাস যখন শুরু হলো তখন থেকে। ঠিক আছে? ২০০ মার্কের সিলেবাস থেকে ২০০ মানে ৩৫তম বিসিএস থেকে যেটা শুরু হলো। তাহলে এটা একটা নতুন মানে রিভলিউশন ধরতে পারি বিসিএস প্রিলির ক্ষেত্রে। তাহলে তখন থেকে কিন্তু একটা নতুন প্যাটার্ন শুরু হয়ে গেল। তার মানে আপনি রিসেন্ট প্যাটার্নের মধ্যে আপনি ঢুকে গেলেন রিসেন্ট সময়টাতে। তো এটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এখানে কিন্তু এই যে শর্ট আপনারা এটা যেহেতু প্রিন্ট করতে পারবেন না, আপনারা প্রিন্ট কিন্তু এটা করতে পারবেন এই রুটিনটা। এই রুটিনটা এখানে কিন্তু দেওয়া আছে। ওকে। দেন এটা গেল। তারপরে এবারে ফেজ ৪ এর মধ্যে যদি আসে সাম্প্রতিক ট্রেন্ড অ্যানালাইসিস। এর মধ্যে প্রত্যেকটা বিষয়ই দেখতে পারবেন। ৪৩ এর পর থেকে ৪৩, ৪৪, ৪৫। বিশেষ করে বর্তমান কমিশনের আন্ডারে হয়তোবা আপনার কাছে মনে হবে ৪৭তম থেকে ৫০তম পর্যন্ত। ৪৭, ৪৮, ৪৯, ৫০ এগুলো হয়তোবা আলাদা করে দেখতে হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে যদি আমরা দেখি ৪৩ থেকে এটা আলাদা ফেজে ধরা হয়েছে। তো গ্র্যাজুয়ালি প্রত্যেকটা ফেজ আপনি পার করবেন। প্রত্যেকটা ফেজেই কিন্তু আপনার ডেভেলপমেন্টটা হইতে থাকবে। ঠিক আছে? এটা শুধু প্রশ্ন
পড়ে যাওয়া না। তারপরে এটার একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে 200 মার্কের। 9টা এক্সাম হয়ে যাবে। 9টা এক্সাম হয়ে যাওয়ার পরে এই যে 9টা এক্সাম, পরীক্ষা নাম্বার 9, 9টা এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যাবে যে আপনারা এইটার উপরেই পূর্ণাঙ্গ আবার মডেল টেস্টে থাকবে, যে বিগত সালের প্রশ্নের উপর ভিত্তি করে। তো এটার জন্য আপনারা বিসিএস ডক্টর ওয়েবসাইট যেটা রয়েছে bcsdoctor.com, এখানে ভিজিট করবেন, অথবা বিসিএস ডক্টর অ্যাপ যেটা আছে এটাতেও ইনস্টল করে আপনি এই কোর্সগুলো কিন্তু দেখতে পারবেন। তো ঠিক কিন্তু এখানে আপনি চাইলে এই কোর্সের ফ্রি ক্লাসগুলো কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ এই আরএসআই যখন ঢুকেছি bcsdoctor.com-এ, আরএসআই কোর্সে ঢুকে যে ফ্রি ক্লাস রয়েছে এখানে খেয়াল করেন, ফ্রি ক্লাস বাটনে ঢুকলে আপনি কিছু ফ্রি ক্লাস কিন্তু দেখতে পারবেন এখানে। এছাড়া ইউটিউব চ্যানেলে আরও বেশি ফ্রি ক্লাস দেওয়া আছে। ইউটিউব চ্যানেলে বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলে কিন্তু আরএসআই নামে একটা প্লে লিস্টই আছে। ওই প্লে লিস্টে গেলে কিন্তু আপনি আরও বেশি ফ্রি ক্লাস দেখতে পারবেন। দেন এরপরে আপনি যদি চান যে আর্কাইভ, ক্লাস আর্কাইভে গেলেও সবগুলো ক্লাসই আসলে দেখতে পাবেন, কিন্তু এগুলো প্লে করতে পারবেন না। এই যে বন্ধু বিসিএস ফ্রিলি স্পেশাল, যেটা টোটাল এখানে 65টা ক্লাস দেখাচ্ছে, এগুলো কিন্তু সবই এখানে আছে, ঠিক আছে? এগুলো পেইড কন্টেন্টের ভিতরে প্রত্যেকটা ক্লাস এখানে রয়েছে। সামারিতে যদি আসেন, যে আপনাদের অনেক কিছু জানার থাকে, জিজ্ঞেস করার অনেক থাকতে পারে, যে 64টা ক্লাস কিন্তু এখানে রয়েছে সব মিলে। ওকে, তাহলে এই কোর্সটার ব্যাপারে এই পর্যন্তই। তাহলে কি কি জিনিস, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো, তাহলে এখানে দেখেন এই যে লাইভ ক্লাস যখন হবে, লাইভ ক্লাসে পাবেন, ক্লাস আর্কাইভ এটা পাবেন। ক্লাস আর্কাইভের আন্ডারে কিন্তু আবার পিডিএফ গুলো এর ভিতরেই আছে, প্রত্যেকটা ক্লাসের আনসলভ পিডিএফ, যেটা সলভ পিডিএফ কিন্তু পাবেন না, আনসলভড, যেটা প্রিন্ট আউট করে পরবর্তীতে ক্লাসে বসে আমার দেওয়া ব্যাখ্যাগুলো আপনারা নোট ডাউন করবেন, নিজেরা পড়বেন। তারপর এক্সামগুলো এই বাটনে হবে, লাইভ এক্সাম, সেটা আবার মিসড হলে মিসড এক্সাম, এক্সাম আর্কাইভ, এখানে এই সবগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, তাহলে এটা আমাদের একটা কোর্স নিয়ে আমরা আলোচনা শেষ করলাম। এবার আমরা পরের কোর্সটাতে যাব, প্রিমিয়াম 4S কোর্স। প্রিমিয়াম 4S কোর্স আপনারা জানেন যে 50তম বিসিএস প্রিলির আগে আগে আমরা এটা শুরু করেছিলাম, জাস্ট সার্কুলার পরে একদম কম সময়ে, যেটা কিনা ছিল শিওর শর্ট সাজেশন। টোটাল মাত্র 270টা পেজের পিডিএফ হয়েছিল, ঠিক আছে? সবগুলো সাবজেক্ট মিলে 270 পেজ, এবং সেখানে আমি কিছু ক্লাসও নিয়েছিলাম, গাইড করেছিলাম। তো এই সব কিছু মিলায় দেখা গেল যে 50তম বিসিএস প্রিলিতে ওখান থেকেও কিন্তু 102টা প্রশ্ন কমন। এখানেও ঠিক ওইভাবে কমন সেন্সের বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে, নৈতিকতা মূল্যবোধের যে বিষয়গুলো রয়েছে। ডিরেক্ট মনে হয় 80টার মতো কমন ছিল, এরকম ক্লাস এরকম হবে, একদম ডিরেক্ট। আর বাদ বাকিগুলা কমন সেন্স অ্যাপ্লাই করে কিন্তু অ্যান্সার করা গেছে। তো এটাও কিন্তু সফলতাটা অনেক। যদি এর সাথে কেউ বিগত সালের প্রশ্নগুলো জাস্ট একবার রিডিং দিত, আমার মনে হয় যে সে এটাকে ইউটিলাইজ করে খুব ভালো কিছু করতে পারতো। তবে এই কোর্সের জন্য ম্যাচুরিটি দরকার, যে একবার পরীক্ষার আগে কেউ কোনো আগে ধরনের প্রস্তুতি নাই, হঠাৎ করে পরীক্ষার 1-2 মাস আগে এটা পড়ে ম্যাচুরিটি সে ডেভেলপ করতে পারবে না। তো এটার ক্ষেত্রে একটা জিনিস বলেছি, দেখেন মেইন কোর্সের ব্যাপারে আপনারা অলরেডি জানেন। তো মেইন কোর্সে 180+ ক্লাস রয়েছে, হ্যাঁ মেইন কোর্সে। তো 130 প্লাস এক্সাম, 10,000 এমসিকিউ রয়েছে সেটাতে। তো ওইগুলো ক্লাসগুলো যেগুলো আছে, ক্লাস 180টা ক্লাস দেখে দেখে করার সময় অনেকের হবে না। আর কারণ বিশেষ করে যারা চাকরিজীবী, বিশেষ করে যারা ফ্যামিলি পার্সন রয়েছেন, ঠিক আছে, যারা সংসারে ব্যস্ত, যেসব আপুরা আছেন, তাদের জন্য অনেক টাফ হয়ে যায় এই ক্ষেত্রে। চাকরিজীবী ভাই বোন যারা আছেন তাদের জন্য অনেক টাফ হয়ে যায়। তাদের গোছানো কিছু কন্টেন্ট থাকলে হয়তো বা প্রস্তুতি অনেকাংশে নিয়ে ফেলতে পারে। অনেকে আছে যে প্রিমিয়াম 4S কোর্সে যারা ছিলেন, তাদের অনেকের দেখলাম প্রাইমারিতে চাকরি হয়ে গেছে। কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সে তো এখান থেকেই পড়ে নিচ্ছে। দেখা যাচ্ছে অনেক সময় প্রিলিতে হওয়ার জন্য ম্যাচুরিটি, টিকার জন্য ম্যাচুরিটি না আসলেও প্রাইমারি সহ অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু তারা ভালো করছে। আর যারা আরেকটি বলা হচ্ছে কোর্সটা এটা কাদের জন্য, যারা পূর্বে প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝতে পারেননি, তাদের জন্য, যে এলোপাথারি শুধু পড়ে গেছেন বই বা গাইডগুলো থেকে। তো গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝতে গেলে তো আপনাকে বিগত সালের প্রশ্নের অ্যানালাইসিসের ভিত্তিতে গুরুত্বপূর্ণ টপিকগুলো যাচাই বাছাই করতে হবে। সেটা তো করার আপনি সময় পাননি। যেহেতু আমি যে আরএসএ পদ্ধতিতে 10ম থেকে 50তম বিসিএস প্রিলির বা 49তম বিসিএস প্রিলির প্রশ্নগুলো সলভ করেছি,
করিয়েছিলাম। তো এর আঙ্গিকেই তো এগুলো সাজিয়েছিলাম। তো গুরুত্বপূর্ণ টপিক বা রিসেন্ট ট্রেন্ড এনালাইসিস করে যে প্রশ্নগুলো আসছে, তো ওই অনুসারে কিন্তু টপিকগুলো সাজিয়েছিলাম। তো এই কাজটা কিন্তু আমার জন্য যদিও ২ টা আরএসআই কোর্স এবং 4S কোর্স ২ টা সম্পূর্ণই আলাদা। কিন্তু অভিজ্ঞতাটা তো কাজে লাগাইছি এখানে। যার কারণে কিন্তু এখানে একদম টপিকগুলো কমায় ফেলা গেছে। কারণ গুরুত্বপূর্ণ টপিকগুলো শুধু এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং সেখান থেকেই কিন্তু ১০২ টার মতো প্রশ্ন কিন্তু অ্যান্সার করা গেছে। তো এটার যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, আপনার যা পড়তে হবে সবই পিডিএফ এ থাকবে। এবং পিডিএফটা কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোন জায়গাটায় বেশি গুরুত্ব দিবেন, সবকিছু কিন্তু ক্লাসে বলে দেওয়া আছে। যেটা কিনা আমি নিয়েছিলাম এবং এই ক্লাসগুলো কিন্তু এখন রেকর্ডেড আপনি পাবেন। এই ক্লাস আর্কাইভে ঢুকলে প্রত্যেকটা ক্লাস, এই যে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো কিন্তু এখানে পাবেন। যে কটা ক্লাস এখানে দেওয়া হয়েছে। এটারও কিছু কিছু ফ্রি ক্লাস আপনারা দেখতে পাবেন। এই যে এখানে ৩টার মতো দেওয়া আছে। ইউটিউব চ্যানেলে গেলে আরো বেশি দেখতে পাবেন। প্রিমিয়াম 4S কোর্সের নামে একটা প্লে লিস্টই রয়েছে। সেখানে পাবেন, এক্সামগুলো এখানে পাবেন। যে এক্সাম শিডিউল দেওয়া আছে ওই অনুসারে এক্সামগুলো হবে। ওকে, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু রুটিনটা এইভাবে দেওয়া আছে। আমি রুটিনটা বুঝিয়ে দিচ্ছি এখানে। যে রুটিনের ক্ষেত্রে দেখেন, এই যে ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু। ১৪-১৫ তারিখে নৈতিকতা মূল্যবোধ পড়বেন, ১৬ তারিখে গিয়ে পরীক্ষা দিবেন। ১৭, ১৮, ১৯ পড়বেন কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। যতটুকু সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে খুব সুন্দরভাবে কোর্সের মধ্যে যে কনটেন্টটা দেওয়া হয়েছে এই কনটেন্টটা খুব সুন্দরভাবে পড়া সম্ভব। ঠিক আছে? সেইভাবেই সময়টা কিন্তু দেওয়া হয়েছে ২০ দিন। ২০ ফেব্রুয়ারিটা। দেন তারপরে ইংলিশ লিটারেচার ২১, ২২, ২৩ ৩ দিনে ইংলিশ লিটারেচার সুন্দরভাবে শেষ করতে পারবেন। সেই পরিমাণ কনটেন্টই আছে এখানে। ঠিক আছে? মোটামুটি যদি এর বেশি সময় লাগে, অনেকে আছে যে চাকরিজীবী যারা আছেন তাদের ডেফিনিটলি অনেক বেশি সময় লাগবে। কিন্তু তাদের জন্য হয়তো আমি এখানে প্ল্যান করেছি মাত্র ৩ মাস। হ্যাঁ, ৩ মাসের মতো বা ৩.৫ মাসের মতো একটা প্ল্যান এখানে করা হয়েছে। তো যারা ৫১তম বিসিএস দিবেন, চাকরিজীবী বা সংসারী যারা আছেন, তাদের জন্য তো ৩ মাস না। তারা তো চাইলে এই কোর্সে যখন ভর্তি হয়ে যাচ্ছেন ১ বছরের তো অ্যাক্সেস পাচ্ছেন। তারা কিন্তু ৫১তম বিসিএস এর আগ পর্যন্ত আপনার কমফোর্টেবল টাইম পর্যন্ত নিজে, নিজে কিন্তু পড়তে পারবেন। সেই সুযোগটা কিন্তু এখানে আছে। কিন্তু বাকি যারা সিরিয়াস, যারা জাস্ট মানে অন্য কোনো ব্যস্ততা নাই যাদের, ৫০তম বিসিএস ফ্রিলি দিয়ে এসেছেন কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাকে ভালোভাবে পড়া হয়নি। তো তাদের জন্য কিন্তু এটা, এই যে রুটিনটা দেওয়া আছে এই রুটিন অনুসারে পড়াটা খুবই দরকার। এই পিডিএফ সেকশনে গেলে দেখেন এই পিডিএফ গুলো এখানে প্রত্যেকটা কোর্সের কিন্তু পিডিএফ গুলো আছে। আপনার ওই ফ্রি ক্লাসগুলো যখন দেখবেন, ফ্রি ক্লাসের মধ্যে যে প্রেজেন্টেশন গুলো দিয়েছি ওটাই মূলত পিডিএফ। যে পিডিএফটা দিয়েছি আপনাদের, এখানে যা দেওয়া আছে ওটা ওই ক্লাসটাই দেওয়া আছে। সুতরাং ফ্রি ক্লাস যদি আপনি দেখেন তাহলে পিডিএফটা কেমন, কিভাবে সাজানো আছে সেটাই কিন্তু দেখতে পাবেন ওখানে মূলত। ওকে, তাহলে এটা ডেফিনেটলি রেকর্ডেড। তো এটা সময়ের জন্য, শর্ট সময়ে যদি আপনি বেস্ট প্রিপারেশন নিতে চান তাদের জন্য মূলত এই কোর্সটা। ঠিক আছে? তাহলে এটা যদি একটু ডিটেলসে যাই, ডিটেলস অলরেডি বলে দিয়েছি, রুটিনের যা আছে সবই মোটামুটি। যে একটু আগেই বললাম যে এই কোর্সের উপরে কেন আপনি আস্থা রাখতে পারেন। হ্যাঁ, এটা ডেফিনিটলি টু মাচ যে কমন পড়ছে এরকম না, কিন্তু এর সাথে আরো কিছু যুক্ত করতে হবে। কিন্তু আপনি যদি এই কোর্সের ম্যাটেরিয়াল চিন্তা করেন, যে কোনো ডাইজেস্টের 20% তথ্য হবে এখানে। সব সাবজেক্ট মিলে ২৭০টা পেজ, আপনি চিন্তা করেন। এবং এখানে কিন্তু এমন না যে ডাইজেস্টের মতো করে গাদা গাদা করে লেখা, গাদা গাদা করে লেখা না। ফ্লেক্সিবল ওয়েতে স্পেস দিয়ে প্রেজেন্টেশন যেভাবে করতে হয়, স্লাইড প্রেজেন্টেশন সেভাবেই কিন্তু করা। যদি আমি তথ্যের কথা বলি, সর্বোচ্চ প্রিমিয়াম 4S কোর্সে একটা ডাইজেস্টের তুলনার 20% তথ্য হবে। 20% কোন 20%? আমরা শুধু গুরুত্বপূর্ণ বললে এখানে ভুল হবে। সর্বাধিকেরও সর্বাধিক গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই কিন্তু এখানে আছে। তো সেখান থেকে কিন্তু আপনি আসলে কমন যা পড়ে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ জায়গা থেকে আসলে কমন পড়ে, যা পড়ে না তা আসলে আরো বেশি পড়েও আসলে লাভ হয় না। ঠিক আছে? তো এই 4S মেথড কিন্তু অলরেডি পরীক্ষিত হয়েছে যে প্রিমিয়াম 4S কোর্স। আগে 4S কোর্স ছিল যখন, ৪৭ এর আগে শুধু 4S ছিল যখন, তখনও ওটা থেকে 89 টা প্রশ্ন কমন ছিল। 89 না 79?
সামথিং একটা 79, সরি 79 ছিল ওই সময়টাতে, 47-এর আগে, 47-এ। কিন্তু এটা যে প্রিমিয়াম ফরেস্ট কোর্স, একটু কন্টেন্ট বাড়ানো হয়েছে, ক্লাসটা একটু বাড়ানো হয়েছিল, জাস্ট যেন এখান থেকে কমনটা বেশি হয়। তো ডেফিনেটলি কমনটাও বেশি চলে আসছে এখান থেকে। তো যাদের আবার অনেকে আছে যে বিশাল সিলেবাসে একটা ভয় থাকে, তো তারা চাইলে এখানে খুব দ্রুততম সময়ে সিলেবাসটা কমিয়ে প্রস্তুতিটা শেষ করতে পারবেন। তো এই কোর্সটা কাদের জন্য পারফেক্ট, এটা অলরেডি আমি বলেছি। যারা পূর্বে প্রস্তুতি নিয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ টপিক যেগুলো রয়েছে, এই টপিকগুলো আপনি বুঝতে না পারার কারণে আপনি ওই গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনি ফোকাস দিয়ে পড়েননি, ঠিক আছে? বেশি ফোকাস দেননি, বেশি গুরুত্ব দেননি, যার কারণে কিন্তু আপনার সফলতার যে সম্ভাবনা সেটাও কিন্তু কমে গেছে। স্পেশালি এটা হেল্প করবে যারা চাকরিজীবী রয়েছেন এবং ফ্যামিলি পার্সন রয়েছেন, তাদের জন্য পারফেক্ট কোর্স হবে এটা। যাদের একদম পড়ার সময় কম কিন্তু ইফেক্টিভ প্রস্তুতি আপনারা নিতে পারবেন। সিম্পলি 25 থেকে 30টা ক্লাস শুধু দেখতে হবে, যেগুলো গাইডলাইন আপনি দিয়েছি। যদি আপনার গাইডলাইন যেটা দিয়েছি এটা ছাড়া শুধু পিডিএফ যদি পড়তে যান, তাহলে হবে হিতে বিপরীত। কোনো উপকারই ওখান থেকে বের করে আনতে পারবেন না। হ্যাঁ, কিন্তু কতটুকু আপনার ক্ষতি হবে সেটাই নিজেই বুঝতে পারবেন না আসলে। যদি আমি গাইডলাইন ক্লাস না করে আপনি শুধু পিডিএফ পড়তে যান, আপনি কতটুকু নিজের ক্ষতি করবেন এটাই বুঝতে পারবেন না। বরং ক্লাসটা করার পর গাইডলাইন দেখার পরে যদি পিডিএফটা ইউটিলাইজ করতে যান, তখন বুঝবেন আসলে পিডিএফটা কিভাবে পড়া উচিত, কোন জায়গায় বেশি ফোকাস দেওয়া উচিত, এবং পড়ার মধ্যে পিডিএফ এর মধ্যে যে কঠিন বিষয়গুলো রয়েছে সেগুলো তো আমি ক্লাসে সহজ করে দিয়েছি। ডেফিনেটলি আপনি নিজে নিজে পড়তে গেলে ওটা সহজ করতে পারতেন না। গাইডলাইন ক্লাসের ওই 25 থেকে 30টা ক্লাস যা থাকবে কষ্ট করে ওটা দেখে নিতে হবে। এরপরে যে পিডিএফ থাকবে আপনি ওটা প্রিন্ট করে নিয়ে আপনি নিজেও পড়তে পারবেন। ওকে, এই কথাটা বলা আছে ফরেস্ট মেন্স শিওর শর্ট সাজেশন। প্রত্যেকটা বিষয়ের পিডিএফ পাবেন, 270টা পেজের কথা বললাম। কিছু কিছু জায়গায় আছে মেইন কোর্স থেকে কিছু ক্লাস দেওয়া হয়েছে প্রয়োজনে, ঠিক আছে? আর আমার তো সাপোর্ট এটা পাবেনি। আর কিছু আছে যে 4K এমসিকিউ সলভ প্রোগ্রাম থেকেও ম্যাথের কিছু বিষয় আছে যে আমরা ম্যাথ সলভ করে 3টা ক্লাস আলাদা ছিল ওই কোর্সের মধ্যে, সেটা দেওয়া হয়েছিল। যদি 4K এমসিকিউ সলভ প্রোগ্রাম এটার নতুন করে ইন্ট্রোডিউস করানো হচ্ছে না, কিন্তু অনেকে এটা জানেন আপনারা। তা আমার শর্ট একটা পরিচিতি এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইটা দেখতে পারেন, আমি এর উচ্চারণ করছি না। ওকে, তাহলে এটাতে আমরা দেখতে পাবো মূলত 2টা ধাপে প্রস্তুতি হবে। প্রথম ধাপে হচ্ছে 14 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল এই পর্যন্ত শুধু যে পড়াশোনাগুলো করে যাবেন, সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করবেন, পরীক্ষা দেবেন, প্রত্যেকটারই কিন্তু এই যে রুটিনে দেওয়া আছে পুরোটা জিনিস। তারপরে আবার সেকেন্ড রাউন্ড দেওয়া আছে, তাহলে প্রথম রাউন্ডে একবার পড়বেন এবং পরীক্ষা দেবেন, সেকেন্ড রাউন্ডে আবার রিভিশন রয়েছে, ফাইনাল রিভিশন 22 এপ্রিল থেকে 25 মে পর্যন্ত। প্রায় আরো 1 মাস কিন্তু রিভিশন দেওয়ার সুযোগ রয়েছে, মডেল টেস্ট এবং রিভিশন, ঠিক আছে? আরো কিন্তু 1 মাস এখানে সময় রয়েছে। তাহলে এখানে আমরা দেখেন যে আমরা এটাকেও মোটামুটি 3টা ভাগে ভাগ করেছি। রাউন্ডে যেটা ফেজে এটা হচ্ছে কনফিডেন্স বুস্টার, অর্থাৎ এখানে কম পড়া রয়েছে এবং বেশি নাম্বার আপনি পাবেন, 35+ একটা টার্গেট রয়েছে। এটা মূলত এই রুটিনটাকে এখানে এইভাবে প্রেজেন্ট করা আছে, ঠিক আছে? এই রুটিনটা কি, এই রুটিনটা আপনারা প্রিন্ট করবেন, শুধু প্রিন্টের জন্য এটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে খেয়াল করেন যে এই সাবজেক্টগুলো কিন্তু কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায়। নৈতিকতা, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, ইংলিশ লিটারেচার যদিও 50তমতে ডিজাস্টার করে ফেলছে, ওইদিকে আমরা তাকাবো না। নর্মাল কোশ্চেন হইলে যেভাবে হওয়ার দরকার সেভাবেই আসলে আমরা প্রিপারেশন নিব। 50তমকে আইডিয়াল ভেবে ইংলিশ লিটারেচারের প্রস্তুতি নেওয়া যাবে না, ঠিক আছে? কারণ যেভাবে প্রশ্ন হচ্ছে যদি ওইভাবে পড়তে যান, তাহলে আপনাকে আলাদা করে ইংলিশ লিটারেচারের অনার্স কমপ্লিট করতে হবে, ওটা প্রয়োজন নেই। ইংলিশ লিটারেচার আপনার এই প্রিলিমিনারি ছাড়া আর অন্য কোথাও কাজে লাগবে না, না এটা রিটেনের কোনো ইমপ্লিকেশন আছে, না এটা থেকে আপনাকে ভাই কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে। সুতরাং এটা নিয়ে কঠিন পড়া বা 50তমতে যেভাবে প্রশ্ন হয়েছে এইভাবে পড়ার চিন্তা ভাবনা থাকলে বাদ দিয়ে দিন মাথা থেকে। যেভাবে পড়ানো আছে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দেখানো হচ্ছে আপনারা ওইগুলোই আয়ত্ত করবেন। দেন মানসিক দক্ষতা,
এটাকে আমরা কনফিডেন্স বুস্টার বলতে পারি, কারণ এগুলো কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায়। যেমন নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনে যে এবার প্রশ্ন হয়েছে 15-র মধ্যে কিন্তু 13 নম্বরই পাওয়া সম্ভব, খুব কোনো ধরনের পরিশ্রম ছাড়া। এবং সেখানে কিন্তু 14 পেয়েছে অনেকে। 15 একটা সুশাসনের যে গ্রেডিং আসছে, শুধুমাত্র ওইটা কঠিন ছাড়া বাদবাকি 14টা প্রশ্ন কিন্তু পারার মতো ছিল, 13টা শিওরলি পারার মতো। তৃতীয় ফেজে যদি আমরা ধরি, কিছুটা প্র্যাকটিস নির্ভর আছে, মাঝারি পড়া এবং দীর্ঘ সময় ধরে প্র্যাকটিসে রাখলে আপনি ভালো করবেন। যেরকম গাণিতিক যুক্তি রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ব্যাকরণ। এটাকে আমরা মোটামুটি সময়ও রেখেছি একটু বেশি সময় ধরে। গ্র্যাজুয়ালি আমরা কঠিন পড়ার দিকে কিন্তু এখানে গিয়েছি এটার মধ্যে। তারপরে ফেজ 3-র মধ্যে মেমোরি নির্ভর, বেশি পড়া এবং মুখস্থ নির্ভর। বাংলা সাহিত্যের কথা যদি চিন্তা করি, বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, সাধারণ বিজ্ঞান, যদি এখানে বোঝার বিষয় আছে কিন্তু তুলনামূলক অন্যান্য সাবজেক্টের তুলনায় এখানে কিন্তু বেশি পড়া রয়েছে, কন্টেন্ট বেশি। তো এগুলো সময়ও বেশি রাখা হয়েছে, শেষের দিকে রাখা হয়েছে। শুরুতে আপনি পড়াশোনা করে কনফিডেন্স বুস্ট আপ করবেন, তারপর মিডল ফেজে আপনি যেগুলো আছে বোঝার মতো গাণিতিক যুক্তি, তারপরে বাংলা বাংলা ব্যাকরণ রয়েছে, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, এগুলো আপনি ফোকাস দিয়ে পড়বেন। দেন তারপরে মুখস্থ ভিত্তিক পড়াশোনা। তো গ্রাজুয়ালি আপনার পড়াগুলো স্টেপ বাই স্টেপ আগাতে থাকবে। যেমন না একদম বাংলা ভাষা সাহিত্য নিয়ে শুরু করছি এরকম ব্যাপারটা তো প্রয়োজন নেই। তা যদি একটা ক্লাস দিয়ে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের 15 মার্ক কাভার হয়ে যায়, তাহলে আপনার 200 মার্কের মধ্যে 15 মার্কের প্রেশারটাই তো কমে গেল। আপনি নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে যে আমি 15 মার্কের প্রস্তুতিটা নিয়েছি। আপনার যদি মনে হয় নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের এই 15 মার্কের প্রস্তুতি না নিয়ে আপনার ভালো লাগবে বাংলা সাহিত্যের 15 মার্কের প্রস্তুতি নেওয়া, ভালো লাগার কথা, লাগার কথা না। নৈতিকতা, মূল্যবোধের মানে পিডিএফ যদি করা হয় 7টার মতো পেজ হবে। এই 7টা পেজ পড়ে আপনার 15 মার্কের প্রস্তুতি শেষ। বাংলা সাহিত্যের কিন্তু সেটা সম্ভব না। ঠিক আছে? অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি মুখস্থ রাখার জন্য চেষ্টা করতে হয়, পরীক্ষা দিতে হয়। তো এগুলোর সাথে কিন্তু এই এক্সামগুলো রয়েছে। দেন আবার রিভিশন এক্সামগুলো রয়েছে। পিএসসি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট এখানে কিন্তু হবে। তো এটা একইভাবে আগের মতোই যে আপনার bcsdoctor.com এ আপনি ভিজিট করে কিন্তু এই কোর্সটা দেখতে পারেন, যেটা আমি অলরেডি দেখিয়েছি একটু আগে। এখানে ঠিক ওই বাটনগুলোই রয়েছে। প্রত্যেকটা বাটন ভিজিট করে দেখবেন যে কোথায় কি আছে। এটা হচ্ছে একজন আইডিয়াল স্টুডেন্টের বৈশিষ্ট্য। হ্যাঁ, তাকে বলতে হবে না, সবকিছু লেখা আছে, সে তো এটা পড়তেই পারবে। তো প্রত্যেকটা জিনিস এখানে দেখবেন। ফ্রি ক্লাস বলেন, যেগুলো ফ্রি, বিশেষ করে স্টুডেন্ট রিভিউ দেখবেন, ডিটেলস অ্যান্ড রুটিন দেখবেন, ফ্রি এগুলো বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু দেখা যাবে যে আপনি অ্যাটেন্ড করতে গেলে আপনার পারচেস করতে বলবে। যেমন মিস্টেক এক্সামে যদি যাই, প্রিমিয়াম ফোরেস কোর্সে যে পরীক্ষাগুলো হয়েছিল তখন সেগুলো এখানে শুধু শো করছে। ওকে, তো বাদ বাকিটা এইগুলো আপনারা জানেন, এই বিশেষ মানে যে কোর্সগুলো আমাদের রয়েছে এখন পর্যন্ত সেই বিষয়গুলো এখানে বলা আছে। এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো প্রয়োজনে। দেন ফেসবুক গ্রুপ রয়েছে, এটাতে যুক্ত হতে পারেন। তাহলে বিসিএস ডক্টরে আপনি যে কোনো প্রচলিত কোচিং বলেন, সে তার সাথে কিন্তু উন্নত প্রস্তুতি নিতে পারবেন, সুদৃঢ় প্রস্তুতি নিতে পারবেন। যেগুলো কোর্স রয়েছে প্রত্যেকটা কোর্সই কিন্তু ইউনিক, ঠিক আছে? যেটা কিন্তু অন্যান্য জায়গার সাথে যাবে না। যেমন মেইন কোর্সটার ইউনিক বৈশিষ্ট্য রয়েছে। আরএসএ প্রোগ্রাম তো বাংলাদেশে নাই, মানে আমি প্রথম শুরু করেছিলাম 46-এর আগে, তারপরে হয়তো বা অন্যান্যরাও শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত এটা সম্পর্কে যে ক্লেম করেছে সেটা ডেফিনেটলি ইউনিক। তারপর প্রিমিয়াম ফরেস্ট কোর্স দেখলেন, এটার ক্যারেক্টারও আলাদা। তারপরে লিখিত ব্যস্ত আছি, তারপরে 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ, যেটা কিনা আমরা প্রিলির জন্য ডেডিকেটেডলি 10,000 এমসিকিউ বাছাই করে এটা তৈরি করেছি। এক্সাম ব্যাচ আলাদা করে রয়েছে। এবারে এই এক্সাম ব্যাচ নিয়ে কথা বলবো সর্বশেষে। ওকে, 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ। এটার ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করছেন যে 50তম বিসিএস প্রিলিতে এখান থেকে কয়টা প্রশ্ন কমন পড়েছে। এটা লিটারেলি আসলে দেখা সম্ভব হয়নি। প্রশ্ন এবং ব্যাখ্যা দেখার সম্ভব হয় নাই বলতে সময় পাইনি, যার কারণে এটা হয়নি। তবে
এক্সাম ব্যাচের উদ্দেশ্যটা সবচেয়ে বেশি যে জিনিসটা আমি আমার জায়গা থেকে এনশিওর করি আপনাদের, সেটা হচ্ছে ধরেন প্রিলি মেইন কোর্স, প্রিলি মেইন কোর্স বলেন, তারপরে 4S কোর্স বলেন, ঠিক আছে, বা RSI কোর্স বলেন। RSI কোর্স তো বিগত সালের প্রশ্ন ব্যাংক ভিত্তিক কোর্স। এই মেইন কোর্স এবং 4S কোর্সে, ইভেন মেইন কোর্সে তথ্য তো 4S কোর্সের চেয়ে বেশি। দেখা যাচ্ছে এই এক্সাম ব্যাচে যে প্রশ্ন করা হয়েছে এবং যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, এইগুলো যদি আমরা একটা তথ্য থেকে, একটা টপিক থেকে যদি আমরা চিন্তা করি, দেখবে এক্সাম ব্যাচের ব্যাখ্যা সহ তার চাইতে মোটামুটি সিমিলার ওই রকমই কিন্তু তথ্য চলে আসে, বরং এর চাইতে অতিরিক্ত প্রশ্ন অনেক বেশি রয়েছে। দেখা যাবে যে আপনি 10,000 এমসিকিউ এর মধ্যে 6,000 এমসিকিউ আপনার কমন থাকবে, বাদ বাকি 4,000 এমসিকিউ আনকমন থাকবে। তো আনকমন যদি থাকে এমসিকিউ গুলো, ডেফিনেটলি এর সাথে ব্যাখ্যাও থাকবে। তো আপনার এত বেশি প্রশ্ন পড়া হয়ে যাবে, এত বেশি তথ্য পড়া হয়ে যাবে। তবে আমি এটা অ্যানালাইসিস করে দেখাইতে পারিনি, কারণ এটা সো টাফ যে 10,000 এমসিকিউ বেছে বেছে সরাসরি সার্চও করা যাচ্ছে না। ঠিক আছে, যে সার্চ করে সরাসরি আমি একটা এমসিকিউ সার্চ করে দেখাবো, এটা সম্ভব হচ্ছে না। 200টা প্রশ্ন ইন্ডিভিজুয়ালি চিন্তা করে প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে গিয়ে দেখতে হবে, যথেষ্ট সময় সাপেক্ষ। কিন্তু এটা উদ্দেশ্য কিন্তু এটা না। এটা সবচেয়ে মহৎ উদ্দেশ্য হলো, এক্সাম বেসের উদ্দেশ্য হলো যে আপনার এখানে প্রায় 130টার মতো এক্সাম আছে, এটাতে 10,000 এমসিকিউ রয়েছে। এটা 14 ফেব্রুয়ারি থেকে শুরু। প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে, প্রত্যেকটা টপিকের আন্ডারে কতগুলো এমসিকিউ রয়েছে সেটাও বলা আছে। যেমন বাংলা ভাষা এবং ব্যাকরণের ইতিহাস বলেন, আলোচ্য বিষয় বলেন, ধ্বনি এবং বর্ণ, ধ্বনি পরিবর্তন, নত্য সত্য বিধান। খেয়াল করে দেখেন, এখান থেকে 75টা প্রশ্ন আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে। তা আপনি যে তথ্যগুলো পড়েছেন, 75-এর মধ্যে দেখা যাবে যে ওখান থেকেই তো মিনিমাম 40-45টা প্রশ্ন আপনার জায়গা থেকে আসছে, পড়ার জায়গা থেকে। তাহলে আপনি যতটুকু পড়লেন তার মধ্যে কতটুকু আপনার মনে আছে সেটা তো যাচাই করাটাই আসলে পরীক্ষার উদ্দেশ্য। আর সাথে পরীক্ষার মাধ্যমে নতুন কিছু তথ্য জানা। বিশেষ করে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা তো বুঝবেন না নতুন কোন জায়গাটাতে আসলে জানা উচিত বা যাওয়া উচিত। অবান্তর কোনো প্রশ্ন করা হয়নি, এটা মাথায় রাখবেন শুধু। কঠিন প্রশ্ন করা হয়েছে, কিন্তু কঠিন প্রশ্ন করা হলেও কিছু প্রশ্ন যেগুলো আছে প্রাসঙ্গিক প্রশ্ন, কোনো অবান্তর কোনো প্রশ্ন এখানে নাই। তার মানে আপনি কিন্তু এখানে বাদবাকি যে আরো 30টার মতো প্রশ্ন থাকলো, এটা পড়ার সুযোগ পাচ্ছেন, ব্যাখ্যা পড়ার সুযোগ পাচ্ছেন, নিজেকে তথ্য সমৃদ্ধ করার কিন্তু সুযোগ পাচ্ছেন। তার মানে এইভাবে পুরো সিলেবাস থেকে 131টা কিন্তু এক্সাম, এর মাধ্যমে 10,000 এমসিকিউ কিন্তু আপনি টোটালি পরীক্ষা দিতে পারবেন। এটাকে আবার কেউ মনে করেন না যে আমরা এমসিকিউ দিয়ে যাব, আপনারা শুধু পড়বেন, এটা উদ্দেশ্য এটা না। এটা উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনাকে আপনার প্রস্তুতিটাকে শক্ত করা। ঠিক আছে, তাহলে ফুল রুটিন দেওয়া আছে এখানে। এটা মেইন কোর্সের মতো করেই, এই এক্সাম ব্যাচটা কিন্তু মেইন কোর্সের সাথে অ্যালাইন করা আছে। ঠিক আছে, কারণ মেইন কোর্সে ঠিক একই রকম ভাবেই পরীক্ষা নেওয়া হয়, এই পরীক্ষাগুলোই ওখানেও নেওয়া হয়। ঠিক আছে, তো আলাদা করে এক্সাম ব্যাচের ব্যবস্থা এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কিছু এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু রিভিশন এক্সামও রয়েছে, রিভিশনের আগে কিন্তু আবার একদিন করে মাঝখানে গ্যাপ রয়েছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু পূর্ণাঙ্গ রুটিনটা দেওয়া আছে, এবং পূর্ণাঙ্গ রুটিনটা কিন্তু 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আপনারা পাবেন। যদি আমরা বিসিএস ডক্টর ওয়েবসাইটে যাই, সবচেয়ে বেটার হয় এখান থেকে, আমি ল্যাপটপে যেতে প্রেজেন্ট করছি, এখানে আমাকে ওয়েবসাইটটাই দেখাইতে হচ্ছে। এই যে 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ, এখানে ঢুকলে দেন এটার ডিটেলস, আপনারা এক্সাম রিলেটেড যে যে বাটন দরকার সেগুলো এখানে রয়েছে, ডিটেলস, তারপরে লাইভ এক্সাম। এখানে যেটা অসুবিধা যে আপনি চাইলে ফ্রি এক্সামগুলো এইখানে ঢুকে দেখতে পাবেন না। অনেকের ইচ্ছা করে যে ফ্রি এক্সাম দেখবেন, তাদের ক্ষেত্রে হইতে পারে এই যে ফ্রি এক্সাম এন্ড পিডিএফ রয়েছে, আপনারা এখানে ঢুকবেন। সে ফ্রি এক্সামগুলো আপনারা চাইলে এখানে এই কোর্সটা এনরোল করবেন 0 টাকায়। এনরোল করতে হবে আগে, এবং এনরোল করতে কোনো টাকা লাগবে না। ঠিক আছে, এনরোল করে আপনি এখান থেকে এবার ফ্রি এক্সামগুলো দেখতে পারেন। এখানে কিছু ফ্রি এক্সাম কিন্তু দেওয়া আছে, গতবারও নেওয়া হয়েছিল যেগুলো, সেগুলো প্রায় 13-14টার মতো ফ্রি এক্সাম আছে এখানে। তাহলে এই এক্সামগুলো দেখলে আপনি প্রশ্নের একটা কোয়ালিটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। ওকে, তাহলে এবার আসেন যে 50তমকে, মানে 50তম বিসিএস প্রিলি নিয়ে একটা ডেডিকেটেডলি কথা বলা যেতে পারে। 10,000 এমসিকিউ এক্সামটা যেহেতু এখন 51-র জন্য তৈরি হচ্ছে, আগে তো 50-এর জন্য ছিল, 51-র জন্য যেহেতু তৈরি হচ্ছে, নিশ্চয়ই এখানে আমাদের কিছু চেঞ্জ আনতে হবে। যে চেঞ্জেস গুলো আসবে সেটা নিয়ে আমি এখন কথা বলবো। যে 50তম বিসিএস প্রিলিতে আপনারা দেখলেন কি,
যে প্রশ্নের ধরনটা কিন্তু বদলে গেছে কিছুটা। এটা নিয়ে আমরা কথা বলবো। যে আপনি যখন পরীক্ষার হলে গিয়েছেন, হুম? নিশ্চয়ই কোশ্চেন দেখে ১ম এ ধাক্কা খেয়েছেন। প্যাটার্ন দেখে যে একদম হিজিবিজি করে একদম কয়েকটা পেজে প্রশ্নগুলো সেট আপ করা, যেটা স্ট্যান্ডার্ড বিসিএস প্রিলিতে হয় না। সেটাই কিন্তু হয়েছে। ঠিক আছে? তো প্রশ্ন দেখে অনেকের কাছে কি মনে হয়েছে? যে প্রশ্ন কঠিন হয়েছে, গতানুগতিক ধারায় কোনো প্রশ্ন হয়নি। এরকমটাই কিন্তু মনে হয়েছে। ঠিক আছে? তো আসলে দেখা যায় প্রশ্নপত্রটা আমাদের কিন্তু কিছুটা আছে চেনা ছকের বাইরে। চেনা ছকের বাইরে বলতে বোঝাচ্ছিলাম যে প্রেজেন্টেশনের দিক থেকেও আবার কিছু প্রশ্নের ভাষা এরকম হয়েছিল যে ভাষাগুলো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে পরীক্ষাগুলো দিয়ে আসি বা বিগত সালের প্রশ্ন যেভাবে আমরা সলভ করেছি, ভাষাটা কিন্তু সেরকমভাবে ছিল না। ঠিক আছে? এটা শুধু আপনার একার হয়েছে এরকম না। এটা কিন্তু সবারই কাছে ওই ফিলিংস হয়েছে। যে প্রিলি টিকেছে তার কাছেও একই রকম ফিলিং মানে টিকবে যারা তাদের কাছেও কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন দেখে একই রকম ফিল হয়েছে। আপনার পরীক্ষা যদি খারাপও হয়ে থাকে, তাদের কাছেও কিন্তু ফিলিংসটা একই রকম হয়েছে প্রশ্ন দেখার পরে। তবে এখানে যে জায়গাটা একটু চেঞ্জ রয়েছে, এটা সম্পর্কে আমি অলরেডি আপনাকে ধারণা দিয়েছি। বিভিন্ন ভিডিওতে আমি বলার ট্রাই করেছি। যেখানে কিছুটা হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার করা হয়েছে। কিছু প্রশ্নের ভাষা দেখে মনে হয়েছে। তো ৪৭, ৪৮, ৪৯, ৫০ যদি আমরা দেখি যে এখানে ৫০ তমতে আমরা দেখেছি একটু বেশি পরিমাণে ইউজ করা হয়েছে এআই। ৪৭ বা ৪৮, ৪৯ এও কিছুটা আছে। কিছু প্রশ্নে এখানে ব্যবহার করা হয়েছে। তবে ৫০ এ মনে হচ্ছে যে দেখা যাচ্ছে যে 30% এআই ব্যবহার করা হয়েছে কিছু প্রশ্নে, কিছু সাবজেক্টে। আবার পুরোটা হয়নি। 70% বুদ্ধি খাটিয়ে এই প্রশ্নগুলো করা হয়েছে। তো ডেফিনিটলি বর্তমান যুগে এআই এর ব্যবহার করতেই পারে। যেহেতু আমাদের পরীক্ষার হলে এআই ভিত্তিক প্রশ্ন হচ্ছে, আমাদের কি করা উচিত? যখন আমরা এক্সামের প্রস্তুতি নিব বা আমরা যে এমসিকিউ গুলো এক্সাম দিব, ডেফিনিটলি সেখানে এআই এর টাচ থাকা উচিত বা সেই রিলেটেড সেই ভাষায় আমাদের পড়াশোনা করা উচিত। প্লাস এক্সাম অন্ততপক্ষে এক্সামগুলো ওইভাবে ফেস করা উচিত। ঠিক ওই উদ্দেশ্যকে সামনে রেখেই এক্সামের মধ্যে কিন্তু প্যাটার্নেও পরিবর্তন আনা হবে এই ১০,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচে। ঠিক আছে? এটা দেখা যাচ্ছে যে ৭০% আমার অবজারভেশন, এটা কিন্তু অন্য কারো, এটা কিন্তু অথেন্টিক কোনো জায়গা থেকে নেওয়া না। আমার অবজারভেশন আরকি। যে এটা তো আর পিএসসি আমাকে ডিক্লেয়ার করেনি বা আপনাকেও বলেনি। ঠিক আছে? আমি প্রশ্ন দেখে ভাষাগুলো বুঝে যতটুকু মনে হয়েছে বিভিন্ন সাবজেক্টে দেখে মনে হয়েছে। তার মধ্যে একটার কথা বলি, ইংলিশ লিটারেচারের কথা বলতে পারি। শুধু একটা সাবজেক্টের কথাই আপনাদের বলে দিলাম। ইংলিশ লিটারেচারটা পুরোটা এআই দিয়েই করা হয়েছে। ইংলিশ লিটারেচার থেকে যতগুলো প্রশ্ন হয়েছে পুরোটাই এআই দিয়ে করা হয়েছে। এর বাইরেও কিছু সাবজেক্ট আছে, সেটা আমি বলছি না, ওটা আমার কাছেই থাকবে। ঠিক আছে? একটার কথা বলে দিলাম। আম ওকে। তাহলে আমাদেরকেও এআই ভিত্তিক কিছু প্রশ্ন যদি আগে থেকে আমরা সলভ করতে পারি, তাহলে পরীক্ষার হলে আবার নতুন করে এটা কিন্তু আর বাদ দেওয়া যাবে না যে এআই থেকে ফিরে আসবে। সম্ভব না। আমরা বর্তমান যুগ এআই এর যুগ, এআই এর মধ্যে আমরা ঢুকে গেছি। এখান থেকে ব্যাক করা সম্ভব না। ঠিক আছে? তবে ইউজটা হইতে পারে যে আরো হয়তো স্মার্টলি ইউজ করবে। সামনে পিএসসির প্রশ্ন ব্যাংক তৈরি করবে। যেখান থেকে অটোমেটিক্যালি কমান্ড দিয়ে মিনিটের মধ্যে প্রশ্ন তৈরি করে ফেলবে। তো এগুলো আসলে এআই এর ইউজ ছাড়া সম্ভব না। সেটা এআই কিছু প্রশ্ন জেনারেট করুক অথবা এআই অপারেট করে প্রশ্ন সিলেক্ট করুক। সেইভাবেই কিন্তু আগাবে। ঠিক আছে? যে প্রশ্ন করতে ম্যানুয়ালি কোনো কিছু প্রশ্ন না করতে হয়। ডেটাবেস বা পিএইচডি প্রশ্ন ব্যাংক করার যে প্ল্যান রয়েছে, সেখান থেকেই আপনাদের একটা ধারণা দেওয়া। ওকে। তাহলে আমরা দেখেছি ৪৭ থেকে শুরু হয়েছে। এটা কিন্তু এর ব্যবহারটা কিছুটা চলবেই। আপনি চাইলেও এটাকে অস্বীকার করতে পারবেন না। তাহলে আমাদের প্রস্তুতিটা কোন অ্যাঙ্গেলে নেওয়া উচিত? তো প্রস্তুতি আপনি যে অ্যাঙ্গেলই নেন না কেন, আমাদের কিন্তু এক্সাম ব্যাচে কিন্তু ২ টা অ্যাঙ্গেলই কভার করা হবে। ওল্ড মেথডে যেটা আছে, যেভাবে প্রশ্ন আসে অন্যান্য সাবজেক্টে তো আমরা তো দেখেছি 70% প্রশ্ন তো ওল্ড মেথডেই আসছে। কঠিন হোক, কিন্তু মেথডটা তো ওল্ড। মানে আগে যেভাবে এসেছে সেভাবেই। আর নিউ মেথড বা নিউ স্ট্র্যাটেজিতে 30%। আমরা এই 30% নিয়ে আসলে বেশি যন্ত্রণা দেয় আমাদের পরীক্ষার হলে। মনে হয় যে না কোনোই কিছু কমন আসেনি। এই 30% এর কারণে দেখা যায় 70% টা ম্লান হয়ে যায়। আমরা বিশ্বাসই করতে চাই না বিগত সালের প্রশ্ন কেন্দ্রিক পড়াশোনা করলে
50%-এর বেশি প্রশ্ন কমন পাওয়া সম্ভব। সেটা আমরা বিশ্বাসই করতে চাই না এই 30% নতুন প্রশ্ন বা 30% ক্রিটিক্যাল প্রশ্নের কারণে। এটা মনে করছি 30% মানে কি খেয়াল করে দেখেন যে 100 প্রশ্নের মধ্যে 30টা প্রশ্ন, তো 200 প্রশ্নের মধ্যে কি 60টা প্রশ্ন। আপনার কি মনে হবে না যে 200টা প্রশ্ন 40তম 50তম বিসিএস এর 200 প্রশ্নের মধ্যে 60টা প্রশ্ন এরকম বিদঘুটে ছিল, যেগুলোতে আপনি টাচ করতে পারছেন না, অ্যান্সারই করতে পারছেন না, পড়তেই পারছেন না, এরকম ছিল না 60টা প্রশ্ন? এরকমই কিন্তু ছিল। হয়তো আরো বেশি হইতে পারে, অনেকের ক্ষেত্রে 70টা 80টা হইতে পারে, এর বেশি তো হবে না, কিন্তু 120টা প্রশ্ন কিন্তু অ্যাজ ইউজুয়ালি ছিল। ঠিক আছে, তাহলে আপনার ওই 30% বা 40% প্রশ্ন দেখে ঘাবড়ানোর কারণে বাদ বাকি 60 বা 70% প্রশ্নকে আপনার অস্বীকার করা যাবে না। যদি এটা অস্বীকার করতে থাকেন তাহলে আর বিসিএস প্রিলি কখনো পাশ করা লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এখানে ইন্ট্রোডিউস করব, আহামরি কোনো ইন্ট্রোডিউস না, ইন্ট্রোডিউস যে আগের মতোই প্যাটার্নটা থাকবে, নতুন প্যাটার্নে 47 থেকে 50 পর্যন্ত যেভাবে প্রশ্নগুলো হচ্ছে সেই প্যাটার্নটা আমাদের এক্সাম ব্যাচেও ইন্ট্রোডিউস থাকবে। ওকে, যেটা আমি বললাম যে নতুন এবং পুরাতন উভয় প্যাটার্ন মিলিয়ে কিন্তু প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হবে। আর 50তম বিসিএস এর সময়টাতে যেটা যেহেতু করেছিলাম, তাহলে এখানেও কিন্তু আমাদের প্রশ্নগুলো আপডেট হবে বিকজ অফ নিডস। কারণ এখানে প্রয়োজন আপডেট করা। 50তম বিসিএস এ আমরা দেখেছি 47, 48, 49-এর চেয়েও একটু নতুন প্যাটার্নে নিয়ে আসা হয়েছে। তো ওই প্যাটার্নটাও এখানে ইন্ট্রোডিউস করে কিছু প্রশ্ন আপডেট হবে এখানে। যেটা আমি বললাম এই বেস্ট 10,000 এমসিকিউ কিছু প্রশ্ন আমরা এখানে করব, তারপরে কিছু আপডেট করব আগের প্রশ্ন যেগুলো প্রাসঙ্গিক না, এখন রিজেক্টেড হয়ে যাবে। যেমন সাম্প্রতিক থেকে অনেক প্রশ্ন ছিল, অন্তর্বর্তীকালীন সরকার থেকে কিছু প্রশ্ন ছিল, যেমন এই জায়গাগুলো এখন কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। সামনে 51তমের জন্য কিন্তু আর ওগুলো থেকে প্রশ্ন আসবে না, ওগুলো বাদ যাবে। হয়তো নতুন সরকার সামনে যখন গঠিত হবে, নতুন সরকার রিলেটেড প্রশ্নগুলো আসা শুরু করবে, সেই প্রশ্নগুলো এখানে আবার ইনক্লুড হবে। তো এইভাবে আপনার কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু ধীরে ধীরে মানে আপডেট হইতে থাকবে। ঠিক আছে, তাহলে যে প্রশ্ন থাকবে ট্রেডিশনাল কোশ্চেনগুলো থাকবে, এআই ইনজেক্টেড যে প্রশ্নগুলো আছে সেখানে এখানে কিন্তু সেগুলোও থাকবে। তাহলে এখানে খেয়াল করেন যে 47 থেকে 50তম বিসিএস এর প্রশ্নগুলো যদি আমরা বিশ্লেষণ করি, দেখেন এখানে কয়েকটা বিষয়। এখানে এই গ্লাসটার দিকে তাকান, এআই লজিক, এখানে আপনারা এআই রিলেটেড প্রশ্ন যদি হয়, এআই ভিত্তিক প্রশ্ন যদি হয়, সে তার সাথে প্রস্তুত হইতে পারবেন। নতুন যে টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন, প্যাটার্ন অ্যানালাইসিস করতে পারবেন। কারণ এখানে একদম না এমন না যে 47 থেকে 50 পর্যন্ত যে প্রশ্ন হচ্ছে ওই প্রশ্নগুলো আপনি প্যাটার্ন অ্যানালাইসিস করতে পারেন, বরং এখানে এক্সাম ব্যাচে যে প্রশ্নগুলো দেওয়া হবে আপনি এইগুলোতে অভ্যস্ত হওয়ার মাধ্যমে এগুলোর প্যাটার্ন আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রশ্ন দেওয়া হবে আলাদা করে। পরীক্ষার হলে যেভাবে আপনাকে মানে প্রশ্নগুলো ভাবায়, অনেক বেশি বিপদে ফেলে, ঠিক এইভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রশ্ন কিন্তু এখানে থাকবে। কোশ্চেন ব্রেকডাউন যেখানে বলা হয়েছে, এখানে দেখা যাবে যে প্রত্যেকটা টপিক ওয়াইজ যে গুরুত্বপূর্ণ, আপনার হয়তো বা চট্টগ্রাম সম্পর্কে একটা মানে তথ্য জানা আছে, পদকর্তা সম্পর্কে একটা তথ্য জানা আছে, কিন্তু এখান থেকে ডিটেলস আপনার জানা নাই। এর ব্রেকডাউন যদি আমরা করি, প্রশ্নগুলো ব্রেকডাউন করলে আরো কিছু তথ্য পাই, সেখান থেকে কিন্তু কিছু প্রশ্ন হইতে পারে। সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে এক্সাম ব্যাচের মধ্যে কিন্তু সবকিছু এখানে পেয়ে যাব। তো লক্ষ্য কিন্তু এখানে একটাই হইতে পারে যে অনেক সময় হচ্ছে যে আমরা পরীক্ষার হলে গিয়ে ভেবাচেকা খেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা অনেকে আছে যে পুরাতনরা ভেবাচেকা খেয়ে যাচ্ছে এক্সাম হলে। এই সময়টাতে নার্ভ ধরে রাখাটাও টাফ হয়ে যাচ্ছে অনেকের জন্য। তো এটা যেন মিনিমাইজ করা যায়। আপনার যেন এমন মনে হয় না যে আগামী 51তম বিসিএস প্রিলি এক্সাম হলে আপনি গেলেন, দেখার পরে আপনার প্রশ্ন দেখার পরে আবার আকাশ থেকে পড়তে হলো। আবার একইবারের মতো ঘটনা, হতাশ হয়ে আবার বের হয়ে আসলেন। তো এরকম যেন আসলে না হয়। তার জন্য এক্সাম কেন্দ্রিক যে প্রস্তুতি, আবারও বলছি এক্সাম কেন্দ্রিক যে প্রস্তুতি, এটা আমি কভার করে দিব এই 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ থেকে। ঠিক আছে? অর্থাৎ আপনি যা পড়েন না কেন, পড়ার সাথে যদি আপনি এক্সাম না দেন, তাহলে আমি লিখে দিতে পারবো যে আপনি কোনোদিন প্রিলি পাস করবেন না। সম্ভবই না। আপনি প্রিলি পাস করা মানে তো এমসিকিউ এক্সামটা দিয়ে পাস করা। আপনি যদি তার আগে এমসিকিউ এক্সাম নাই দেন, তাহলে কিভাবে আপনি এক্সাম হলে গিয়ে ভালো করবেন? আপনি তো ভালো করা বা আপনি যে পারছেন এটাই তো আপনি জানেন না। পড়ার পরে যে আপনি পারছেন একটা এমসিকিউ, পরীক্ষাতে ভালো করছেন, এটাই তো আপনি জানেন না। তাহলে আপনি একদম ফাইনাল এক্সামে গিয়ে কিভাবে আপনি ভালো করবেন বলে আশা করেন? ডেফিনিটলি আপনাকে পরীক্ষাটা দিতে হবে। তো আমি আবার বলছি যে বাংলাদেশে মানে আমি যদি চিন্তা করি টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিককে কম্প্যাক্ট চিন্তা করে ভেবে চিন্তে গত 3 বছরে কিন্তু 10,000 এমসিকিউ কিন্তু রেডি করেছি 3 বছর ধরে।
মানে এবং সিঙ্গেল এক্সাম ব্যাচে যেটা খুব দ্রুততম সময়ে এক্সামটা শেষ হয়ে যাবে, একটা নির্দিষ্ট এক্সামের আন্ডারে অনেক বেশি কিন্তু এমসিকিউ আছে। তো দেখা যাচ্ছে 130টা এক্সামের মাধ্যমে আপনার 10,000 এমসিকিউ কিন্তু সলভ হচ্ছে, যে হিউজ নাম্বার। ঠিক আছে, এবং ব্যাখ্যাও আছে সেগুলো। এবং এমন না যে এখানে বাংলাদেশের রাজধানী কি ঢাকা এই টাইপের কোনো প্রশ্ন আছে, কোনো ধরনের সিলি প্রশ্ন নেই। সিলি প্রশ্ন যেগুলো আছে, হ্যাঁ সহজ প্রশ্ন আছে, কিন্তু কোনো সিলি প্রশ্ন নাই যে বাংলাদেশের রাজধানী ঢাকা এই ধরনের প্রশ্ন দিয়ে আপনি প্রশ্ন সংখ্যা বাড়িয়েছি, এরকম কোনো প্রশ্নই হয়। আপনারা বিগত মানে ফ্রি এক্সাম যেগুলো রয়েছে, ফ্রি এক্সামগুলো দেখলে বুঝতে পারবেন 100টা প্রশ্ন তো ওখানে আছে, মানে 13টা এক্সাম আছে, 13টা এক্সামে প্রত্যেকটাতেই 100টা করে আছে। 100টা প্রশ্নের মধ্যে মিনিমাম এমন পাবেন যে হয়তো বা 50টা প্রশ্ন আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, মানে পরিচিত মনে হবে, আর 50টা অপরিচিত মনে হবে। এবং অপরিচিত যেটাই মনে হবে তার মধ্যে থেকে এমন একটা প্রশ্ন আপনি খুঁজে পাবেন না যেগুলো অবান্তর কোনো প্রশ্ন। কঠিন হইতে পারে, কিন্তু সেগুলো আপনার পড়ার পরে মনে হবে যে না, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট কোনো তথ্য। তাহলে এটা এই 10,000 এমসিকিউ মানে একদম ফেলনা কোনো 10,000 এমসিকিউ না যে যার মধ্যে গার্বেজ ঢোকানো হয়েছে। প্রত্যেকটা জিনিস ফিল্টার করে করে কিন্তু এমসিকিউ গুলো নেওয়া হয়েছে। তো ডেফিনেটলি আপনি এখানে অন্য জায়গায় যদি 50,000 এমসিকিউ সলভ করেন সেখানে যে উপকার পাবেন, এখানে 10,000 এমসিকিউ সলভ করে মানে এই এক্সাম বেসের মাধ্যমে সেই উপকারটাই আপনি পাবেন। তো এই জন্য এটার আমি বলতে পারি যে যে এটা একদম ইউনিক। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস না করে যদি আপনি এক্সাম হলে যান অবস্থাটা এরকম হবে, আর প্র্যাকটিস করে যদি এক্সাম হলে যান তাহলে এইভাবে হবে। এবং সেটা যদি 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচে যদি আপনি এভাবে বেশি প্র্যাকটিস করেন, তাহলে ডেফিনেটলি আপনার কাছে প্রশ্ন, কঠিন প্রশ্ন আপনার কাছে তখন স্বাভাবিক মনে হবে। অন্ততপক্ষে নার্ভটা আপনি ধরে রাখতে পারবেন, যে প্রশ্নের যে প্যাটার্ন দেখে আপনি হঠাৎ করে আকাশ থেকে পড়বেন না। ওকে, তাহলে এই বিষয়গুলোই বলার ছিল। আপনারা তাহলে এভাবে প্রস্তুতি 3টা কোর্স সম্পর্কে দেখাইলাম, আরএসআই কোর্স, প্রিমিয়াম ফরেস্ট কোর্স এবং 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ। এবং খেয়াল করে দেখেন একটা ভিডিওতে আমি বলেছি কোন কোর্স কার জন্য, আবার একটা পিডিএফও দিয়েছি, ওটা তো বিস্তারিত লেখা আছে কোন কোর্স কার জন্য। ঠিক আছে, আবার এই মানে এই ফেব্রুয়ারি মানে আগামী 11ই ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী 2027 সালের জানুয়ারি পর্যন্ত প্ল্যানগুলো দিয়েছি 4 ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। কে কোন সময় প্রিলির কোন পড়াটা পড়বেন, রিটেনের কোন পড়াটা পড়বেন, মডেল টেস্ট কখন দিবেন, সব কিন্তু কিন্তু পুরো প্ল্যানটা কিন্তু আমি একটা ভিডিওতে ডেসক্রাইব করেছি। আপনারা ম্যাক্সিমাম ওই ভিডিওটা দেখেছেন, যদি কেউ না দেখে থাকেন ওই ভিডিওটা দেখবেন, দেখলে নিজের প্ল্যানটা নিতে পারবেন। তাহলে এখানে প্রয়োজন অনুসারে আপনারা কোর্সে ভর্তি হবেন। তবে যে যে কোর্সেই ভর্তি হন না কেন, আমি বলবো যে আপনার ধরেন যদি আপনার মেইন পড়া যদি থাকে তাহলে দ্যাটস গুড, আপনার মেইন কোর্সে ভর্তি হইতে হচ্ছে না। কিন্তু আমি 2টা কোর্স ডেফিনিটলি এখন রিকমেন্ড না করে পারছি না। সেটা হলো আপনার যাই পড়া থাকুক না কেন, আপনার প্রিলির প্রস্তুতি যেটা দৃঢ় করা, কনফিউশন দূর করা, সবকিছু আ দূর করার জন্য আপনাকে মানে একদম নিজে কোনোদিন প্রিলি ফেল করতে চান না যারা, যত ধরনের প্রশ্ন হোক না কেন এর জন্য হচ্ছে আরএসএ, রক্ষা কবচ যেটাকে বলা হচ্ছে। এটা এটা যেহেতু পড়ার কোর্স, আমি যেহেতু হাতে কলমে দশম থেকে শুরু করে 50তম বিসিএস সবগুলো প্রশ্নই অ্যানালাইসিস করে আপনাকে পড়াবো, দ্যাটস গুড। সেটা আপনার এর মধ্যে আমি শুরুতে যেটা বলেছি সেটা আপনার মধ্যে ডেভেলপ হয়ে যাবে, প্রিলি উত্তীর্ণ হওয়ার জন্য যত কোয়ালিটি দরকার আপনার মধ্যে ডেভেলপ হয়ে যাবে। আর কিন্তু এর সাথে এক্সাম ব্যাচ, মানে যত বেশি এক্সাম দিবেন তত বেশি আপনি ভালো করবেন। এটা তো আসলে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে যেভাবেই পড়েন না কেন, যে যাই পড়েন না কেন, এক্সাম যদি না দেন তার সফলতা কোনোদিন আসবে না। ঠিক আছে, আমার 50তম বিসিএস প্রিলির আগের দিন জাস্ট একজন স্টুডেন্টকে আমাকে হতাশ করতে বাধ্য হয়েছি আমি, হ্যাঁ, কথার মাধ্যমে। কারণ ফ্যাক্ট, একদম ফ্যাক্ট বলতে হবে। উনি আমাকে মেসেজ দিয়েছে এইভাবে, ভাই আমার প্রস্তুতি তো তো ভালোই নিই আমি, মানে নিজেই নিজেকে সার্টিফাইড করতেছে। কেউ যখন আমাকে এইভাবে বলে যে আমি প্রস্তুতি ভালোই নেওয়া আছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি আর দাগাইতে পারি না, এইভাবেই বলতেছে আমাকে। আমি জাস্ট একটা প্রশ্ন করছি যে আপনি 50তম যে দিবেন 2 দিন পরে, তো আপনি সর্বশেষ 10টা মডেল টেস্টে আপনি এভারেজে কত নাম্বার পেয়েছেন, আমি এইভাবে চিন্তা করেছি। তাকে 20টা মডেল টেস্ট দেওয়ার কথা কিন্তু বলিনি, আমি খালি প্রশ্ন এইভাবে করেছি যে 10টা মডেল টেস্টে আপনি এভারেজে কত নাম্বার পেয়েছেন। অ্যান্সার কি দিল আপনারা মনে হয় গেস করতেই পেরেছেন। বলছে ভাই আমি তো পরীক্ষা দিই না, আমি তো একটা মডেল টেস্টও দিইনি। তাহলে এই কি জীবনে, আমি তো বললাম যে আপনার প্রিপারেশন হলো তখন ও যেটা বলেছে যে আমি মোটামুটি আমি ভালোই প্রস্তুতি নিয়েছি বা ভালোই প্রস্তুতি নেই, আমি এর বিপরীতে তখন কমেন্ট করলাম যে আপনার প্রস্তুতি হলো সবচেয়ে খারাপ।
উপায় নেই। মানে সে যতই পড়ুক না কেন, যদি পরীক্ষা না দেয়, এক্সামের একদিনে সেও যদি বলে যে আমি এরকম অবস্থা, আমি ডিরেক্ট তাকে বলে দিব যে আপনার প্রস্তুতি হয়নি, আপনার প্রস্তুতি খারাপ। পরীক্ষা দেওয়া ছাড়া, মডেল টেস্ট দেওয়া ছাড়া, মডেল টেস্ট তো শেষ ধাপে। আগে টপিক ওয়াইজ এক্সাম, দেন রিভিশন এক্সাম, দেন সাবজেক্ট ফাইনাল, দেন মডেল টেস্ট। এই প্রত্যেকটা লেয়ার আপনাকে পার করতে হবে। এই লেয়ারগুলো মিস করলে আপনি ডেফিনেটলি আউট অফ দ্য ট্র্যাক, মানে আউট অফ দ্য বিসিএস প্রিলি। ঠিক আছে? তো প্রত্যেকটাই প্রাসঙ্গিক আছে। মানে আপনি যদি ছেলে খেলা ভাবেন বিসিএসটাকে, অন্যরা তো ছেলে খেলা ভাবছে না, অন্যরা তো সিরিয়াসলি পড়ছে। তো সিরিয়াস কম্পিটেন্ট মানে যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে তো বিট করতে হবে। তা আপনি কিভাবে নিজের মতো করে চলে নিজেই নিজেকে সাক্ষ্য দিবেন যে কোনো পরীক্ষা না দিয়েই আপনি ভাববেন যে আপনার প্রস্তুতি ভালো? ঠিক আছে? তো মোটামুটি আমি 3টা কোর্স সম্পর্কে বলেছি, অনেক কথাও বলেছি। আপনারা ডেফিনিটলি টোটাল মোটামুটি 50তম বিসিএস আমি যদি এখানে দেখাই, যে এখানে প্রত্যেকটা কোর্সই কিন্তু রানিং আছে। এখানে কিন্তু 11ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা জানেন যে ডিসকাউন্ট রয়েছে, এরপর ডিসকাউন্টগুলো চলে যাবে। 51তম বিসিএস প্রিলি মেইন কোর্স একদম নতুনদের জন্য। আর এসআই পদ্ধতিতে যারা বারবার প্রিলি ফেল করছেন অথবা একবার প্রস্তুতি যারা নিয়েছেন, সামনে বিসিএস প্রিলি কোনোভাবে মিস করতে চান না, পরীক্ষার হলে কনফিউশন দূর করতে চান বেশি, তাদের জন্য আরএসআই কোর্স আমি বললাম। প্রিমিয়াম ফরেস্ট কোর্স চাকরিজীবী বা গৃহিণী যারা আছেন, বা যারা কিনা ওয়ার্ক মানে বাসায় বেশি সময় দেন, তাদের জন্য এটা। তাদের বাবু রয়েছে, পড়াশোনার সময় কম পান, পিডিএফ ভিত্তিক পড়াশোনা করবেন এটা। যারা লিখিত ব্যাচে আছে তারা লিখিত প্রস্তুতি নেবেন। দেন এখানে এক্সাম ব্যাচ রয়েছে। এক্সাম ব্যাচ আসলে সবার জন্যই, ধনী গরিব নির্বিশেষে যেরকম বলে, সেরকম ভাবে নতুন পুরাতন নির্বিশেষে, ভালো মন্দ নির্বিশেষে এক্সাম ব্যাচ তো সবাইকে দিতে হবে। আর এটার ফ্রি এক্সাম গুলো এখানে আপনারা দেখতে পাবেন। আপনি চাইলে স্টুডেন্ট রিভিউ গুলো দেখতে পাবেন এখানে। বিশেষ প্রিলি মেইন কোর্সের রিভিউ আছে 151টা, সাকসেস স্টোরি 83টা, ক্যাডাস্ট্রিয়াল আছে 13টা, আরএসএল 20টা আছে রিভিউ, প্রিমিয়াম ফরেস্ট কোর্সের 8টা, এর বেশি আছে আরো। আসলে এগুলা ফেসবুকে আপলোড করা হয়েছিল, ওখান থেকে আসলে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা যদি একটু দেখি, স্টুডেন্ট যেভাবে দিয়েছে ঠিক সেভাবেই, যেভাবে আপনারা রিকমেন্ড করেছেন বা গ্রুপে পোস্ট লিখেছেন বা আমাকে মেসেজ দিয়েছেন, ঠিক সেভাবে স্ক্রিনশট কিন্তু নেওয়া। আপনারা যদি মনে হয় যে এখান থেকে মানে এই রিভিউ গুলো থেকে কিন্তু শিক্ষার অনেক কিছু আছে। জাস্ট রিভিউ অনেকে আছে যে অ্যানালাইসিস করে রিভিউ দিয়েছে, তো তাদের ক্ষেত্রে দেখেছি যে এই রিভিউ গুলো পড়ে অনেকেরই হেল্প হয়েছে। ঠিক আছে? আপনি জাস্ট এই রিভিউ গুলো প্রয়োজনে ব্রাউজ করে দেখবেন। ঠিক আছে? তাহলে আরো অনেক কিছু আপনি বুঝতে পারবেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, কোর্সে ভর্তি হয়ে যান, সামনে রেজাল্ট হয়ে যাবে। এরপরে 51তম বিসিএস প্রিলির জন্য আপনি ভালোভাবে পড়াশোনা করেন, যেভাবে গাইড করেছে আমি মনে হয় সর্বোত্তমভাবে গাইড করছি 51তমর জন্য। কারণ কিছু ভিডিওতে আমি পুরো 1 বছরের প্ল্যানই দিয়েছি 4টা ক্যাটাগরির স্টুডেন্টের জন্য। তো ওই ক্যাটাগরি অনুসারে ওই প্ল্যান অনুসারে আপনারা আগাবেন, এখান থেকে কোর্সগুলো সেভাবে পারচেজ করবেন, সেভাবে কোর্সগুলো নিবেন। হ্যাঁ, নিয়ে মোটামুটি 51 এবং প্রিলি এবং লিখিত 2টার প্রস্তুতি কিন্তু শেষ হয়ে যাবে 51তম আগে। তবে সেটা ফেজ বাই ফেজ। আমি যে বিভিন্ন ধরনের ফেজ বাই ফেজ আমি আপনাদের বলে দিয়েছি, কোন ফেজে কোন মাস থেকে কোন মাস প্রিলি, বা কোন কোর্স করবেন, লিখিত কোর্স কখন করবেন, মডেল টেস্ট কখন দিবেন, প্রত্যেকটা কিন্তু ফেজ বাই ফেজ 4 ক্যাটাগরির স্টুডেন্টের জন্য আমি বলে দিয়েছি। আপনি প্রয়োজনে যদি মনে হয় যে এটা আসলে কোথায় রয়েছে, আপনি এটা কিন্তু বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলে গেলেও পাবেন, আবার ফেসবুক পেজে গেলেও কিন্তু আপনি দেখতে পাবেন এগুলো। ওই ভিডিওটা কিন্তু রয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। তো 5টা কোর্স যেটা ছিল, 5টা কোর্সের ইন্ট্রোডাকশন ভিডিও বা ওরিয়েন্টেশন ক্লাস যেটা দরকার সেটা আমি কমপ্লিট করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।